রোজা মূলত মানবজাতির কল্যাণের জন্য দেয়া হয়েছে এবং এটি একদিন দুদিনের জন্য নয়, মাসব্যাপী রোজা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। কিন্তু এটি নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিও আছে যে আসলে এই যে না খেয়ে থাকা এটির আসলে অপকারিতা, কোনো ক্ষতি আছে কিনা। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বা বিজ্ঞান কি বলছে এটির উপকারিতা আসলে কত জায়গায়, এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় দিয়েছি রমজানের স্বাস্থ্য, এই যে বিশেষ অনুষ্ঠানটি আমরা মাসব্যাপী করছি। আজকের বিষয় রোজাই স্বাস্থ্যের উপকারিতা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ। তার আগে আপনাদের বলে রাখি, অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল। সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার AKM মোখলেসুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমরা যেটি বলছিলাম যে রোজার উপকারিতা, আপনি যদি একেবারে সংক্ষেপে মানে একবার এমনিই বলেন যে আসলে কত ধরনের উপকারিতা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে রমজানের মতো একটা জিনিস দিয়ে আমাদেরকে উপকৃত করছেন। আমরা সেখানে মাসব্যাপী না খেয়ে থাকি, সেখানে একটা আমাদের একটা ডাইরেকশন দেওয়া আছে কী খাবো কী খাবো না। সেই সিস্টেমকে যদি মেনে চলতে পারি আমরা দেখা যায় আমরা অনেক উপকার পাই। একলো যে এটা তো হাজার খানেক বছরের আগে থেকেই প্র্যাকটিসে চলে আসতেছে, এর উপকারটা আমরা বেশ কয়েক বছর থেকে যখন এটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্টাল বা বিভিন্ন রকম স্টাডির মাধ্যমে দেখছে যে অনেক উপকারিতা। আপনি দেখবেন হিউম্যান বিইংকে ওভারঅল চিন্তা করে মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় প্রতিটা সিস্টেমের ভিতরেই এর কিছু উপকারিতা আসে আর কি। যদি আমি আমার ব্রেন দিয়ে শুরু করি উপরে, দেখা যাচ্ছে যে আমাদের যে নিউরনের যে রিজেনারেশন বা কার্যকারিতা, দেখা যায় যারা রোজা রাখে, রোজার মাধ্যমে মানুষের স্মার্টনেস আসে। তারপরে আপনার বিশেষ করে আমাদের স্মরণশক্তির যে ব্যাপারটা, স্মরণশক্তিটা আরও বেড়ে যায়। আর আপনারা জানেন যে বয়সের সাথে সাথে ডিজেনারেটিভ যে চেঞ্জগুলো হয় নিউরনে, সেখানে কিছু কিছু রোগ আসে, যেমন অ্যালজাইমার্স, আদার টাইপ অফ ডিমেনশিয়া, তারপর পার্কিনসন ডিজিজ। দেখা যায় যারা রেগুলার রোজা রেখে যায়, ইনকোর্স অফ টাইমে দেখা যায় যে এই সমস্ত লাইনগুলোতে তারা অনেক উপকার পায়, মানে এই সমস্ত থেকে তারা দূরে থাকে। তারপরে যদি আপনি আসেন আমাদের বুকের যে ব্যাপারটা, বুকের ভিতরে আমাদের ফুসফুস আছে, হার্ট আছে, দেখা যায় যে হার্টের কার্যকারিতা, তারপরে তার রক্তনালীর কার্যকারিতার উপরে অনেক এফেক্ট আছে। আমরা জানি যে কোলেস্ট্রল আমাদের একটা ভীতিকর জিনিস, যে কোলেস্ট্রল রক্তনালীতে জমে কী হয়, আমাদের হৃদরোগ করে। এই হৃদরোগ যখন ইস্কিমিক হার্ট ডিজিজ বলি আমরা, কখনো এটা দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে যায়। বা এটা ব্রেনের ক্ষেত্রে যখন রক্তনালীতে এই কোলেস্ট্রলগুলো জমা হয়, তখন ব্রেনের ক্ষেত্রে দেখা যায় ব্রেনের এক ধরনের রোগ চলে আসে এবং সেখানে স্ট্রোক হয়। ব্রেন আমরা বলি যে ব্রেনের স্ট্রোক। এইভাবে যদি আপনার ফুসফুসে চিন্তা করেন, আমাদের বিভিন্ন রকম যেমন হয় রেসপিরেটরি সমস্যাগুলো হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, অ্যালার্জিক সমস্যাগুলো হয়, এগুলোর ক্ষেত্রে দেখা যায় রোজার মাধ্যমে আমরা একটা পজিটিভ একটা ইয়ে পাই। কিন্তু ব্যাখ্যাটা কি যে আমি যে না খেয়ে থাকছি, বরং তো খেলেই উপকার, যদিও ওভার ইটিং বা ভুরি ভোজকে নিরুৎসাহিত করেছে, ইসলামও করেছে, আবার বিজ্ঞানীরা বা চিকিৎসকরা আসলে বলছেন। কিন্তু রোজার সঙ্গে বিজ্ঞানের যে সম্পর্ক, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এখানে যেটা আসলে আমরা তো রোজাটা তো আল্লাহ পাক দিয়েছেন আমাদের ইবাদত হিসাবে, কিন্তু আমরা দেখছি যে এই ইবাদত ফলো করার মাধ্যমে আমাদের হিউম্যান বিং হিসেবে আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমগুলোতে আমাদের অনেক উপকার হচ্ছে। যেমন বলা হচ্ছে যে আমরা যদি না খাই তাহলে কী হয়। সাধারণভাবে আমাদের কি কমন সেন্সে বলে যে আমাদের সিস্টেমগুলো, বিশেষ করে যদি আমি পেটটাকে চিন্তা করি, স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, তাহলে আমরা যদি আমাদের লোডটা কমায় দিই তাহলে কী হবে, দেখা যাচ্ছে সিস্টেমগুলো প্রতিদিন প্রায় 12 থেকে 15 ঘন্টা বা 15 ঘন্টা করে সে বিশ্রাম পাচ্ছে। সিস্টেম যাকে বিশ্রাম নিয়ে যখন সে আবার কাজ শুরু করা যাবে, স্বাভাবিক কী হয়, সেই কাজগুলো আরও এনার্জেটিক হয় এবং আরও ইফেক্টিভ হয়। আমি যদি স্পেসিফিক যাই যে ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা বা কোষ পুনর্গঠন বা রিজেনারেশনে কিভাবে সাহায্য করছে সেটি যদি। একটা হলো যে ডিটক্স, আমরা জানি আমাদের শরীরে যে টক্সিফাইড যে চিন্তা করি, দেখা যায় যে আমাদের বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে যে শরীরের ম্যাটেরিয়ালসগুলো আসছে, যেটাকে বলা হয় আপনার বিভিন্ন রকম যে শরীরের জন্য ক্ষতিকর, যে যেমন যদি বর্জ্য পদার্থ, যেমন স্টুল ধরেন, ইউরিন ধরেন, এছাড়া আমাদের শরীরের বিভিন্ন ভাঙাগড়া হয়, যে ভাঙাগড়াতে মানে ভয়ে আমাদের সেলগুলো ড্যামেজ হয়। আমরা জানি যে আমাদের বডিকে যদি আমরা কনসিডার করি, দেখা যায় মিলিয়নস অফ সেল দিয়ে তৈরি, এবং দেখা যাচ্ছে এই সেলগুলোর ভিতরে আমার অনেকটা ফ্যাক্টরি হাউসের মতো কাজ করতেছে। এখানে নিজের শরীরের ভিতরে বিভিন্ন যে জিনিসগুলো রিপেয়ার হচ্ছে এবং যেগুলো ড্যামেজ হচ্ছে বা যেগুলো ক্ষতিকর হচ্ছে বা ফ্রি রেডিকেলস থাকছে, সেগুলো আবার ওরা ইনগাল্ভ করে খেয়ে ফেলতেছে। তো এই যে মেকানিজমটা দেখা যায় যখন মানুষ ফাস্টিং থাকে, একটা পর্যায়ে এসে দেখা যায় যখন একটা টার্ম ইউজ করে অটোফেজি। অটোফেজি এই সিস্টেমটার মাধ্যমে দেখা যায় ডিটক্সিফিকেশনের যে ব্যাপারটা, এটা বেশি ইফেক্টিভ, এবং এটার উপরে গবেষণা করে জাপানি জনৈক বিজ্ঞানী একজন নোবেল পেয়েছেন।
তো সেখানে দেখা যাচ্ছে কি যে ওই যে মানে আমাদের ভিতরেই শরীরের ভিতরেই এমন একটা সিস্টেম আছে যে এই ক্ষতিকর জিনিসগুলোকে সরায় ফেলার, এইভাবে আমাদের স্যার, শরীরকে কোষ পুনর্গঠনের ক্ষেত্রে আপনি কি বলবেন? পুনর্গঠনের যে ব্যাপারটা একটা বললাম যে আপনার যে যেমন ব্রেনের ক্ষেত্রে বলে ডিজেনারেটিভ যে চেঞ্জটা, কারণ নিউরনস মাল্টিপ্লাই বা হতে পারে বা কিন্তু নতুনভাবে তো নিউরন তৈরি হয় না, কিন্তু এই যে ক্ষয়ে 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 যাওয়া যে ব্যাপারটা, সেটাকে আবার রিজেনারেট করার জন্য যে হেলদি একটা আপনার জিনিস আমাদের শরীরে প্রোভাইড করতেছে, সেটা আমাদের রোজার মাধ্যমে একটা তো বললাম ওইটা যে বিশ্রামের একটা ব্যাপার আছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অ্যাজ পার এক্সাম্পল যদি আপনি ইমিউনিটি চিন্তা করেন, দেখা যাচ্ছে সেখানে যে টি সেলস, তারপরে ইমিউন বুস্ট আপ করার যে বিভিন্ন কেমিক্যালসগুলো আছে সেগুলো দেখা যায় যে রোজার সময় বেড়ে যায়। তারপর আমাদের শরীর মেজাজ ভালো থাকা, শরীর ভালো থাকা, ঘুম ভালো হওয়া, এই জিনিসগুলোর সাথে হরমোনের সম্পর্ক, এই হরমোনগুলো দেখা যায় যে রোজায় থাকলে আমাদের শরীরের ভিতরে বেড়ে যায়, সেগুলো বিভিন্নভাবে আমাদের ব্রেনটাকে বা শরীরটাকে। স্যার, আর হজম প্রক্রিয়ার কথা তো আপনি বলেছেন আর কি, বা অন্ত্রের স্বাস্থ্য রোজায় কিভাবে উন্নতি হয়, যেহেতু আমরা কোনো বিরতিতে থাকি না সারা বছর। দ্যাটস রাইট। আমরা সাধারণভাবে যেটা দেখলাম কি, আমরা যখন একটা সময় না খেয়ে থাকি তাহলে কি হয়, আমাদের গাটটা বিশ্রামে থাকে। আমরা জানি যে এখানে কাজের মেন কাজ বিপাকীয় কাজ বা মেটাবলিজম যেটা করে, মেটাবলিজমে কী লাগে, এখানে হরমোন লাগে, বিভিন্ন এনজাইমস লাগে। তো দেখা যায় যে আমরা যদি এটাকে বিশ্রামে রাখি, হরমোন এনজাইমস কিন্তু স্টপ হয় না। যখন আবার আমরা খাওয়া শুরু করি তখন ভালো অ্যামাউন্টের এনজাইম, ভালো অ্যামাউন্টের হরমোনের আমরা অ্যাভেলেবল হয়, শরীরটাকে ভালো কিছু দেয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। থ্যাংক ইউ। স্যার, আমরা শারীরিক সুবিধার কথা বা উপকারিতার কথা বলছিলাম, কিন্তু অনেক সময় এও আমরা বলতে শুনেছি যে এটি মানসিক চাপ কমায় বা উদ্বেগ কমায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওজন কমানোর ক্ষেত্রে ভূমিকা, সেটি তো আমরা একেবারেই জানি। কারণ হচ্ছে যে ওবেসিটিকে একটি রোগ হিসেবে ঘোষণা করেছে WHO। কিন্তু আমি যদি মানসিক চাপ উদ্বেগের কথা বলি, এই জায়গাতে রোজার ভূমিকা কেমন? আমরা এখানে যা দেখি যে আমরা জানি যে রোজা একটা ইবাদত, এটা আল্লাহ পাকের কাছ থেকে আমাদের দেওয়া। যেমন দেখা যায় কি যে একটা আমরা সাধারণভাবে দেখি কি এটা এটা এর ভিতরে যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন আছে বা না খাওয়ার কথা বলা আছে, আমাদের আচরণগত বা বিভিন্ন রকম দিন যাপনের ক্ষেত্রেও বিভিন্ন রকম আদেশ নিষেধ আছে। আর এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস যেহেতু আল্লাহ থেকে জিনিসটা আসছে আমাদের, এবং আল্লাহ পাক বলছেন যে তিনি এর যে ভালো জিনিসটা বা পুরস্কারটা আল্লাহ পাক নিজের হাতে দেবেন। আর দেখা যাচ্ছে রোজা যখন আমরা থাকি, না খেয়ে থাকি, শরীরের যে বিভিন্ন কেমিক্যালসের যে ব্যাপারটা বলছিলাম, বিভিন্ন হরমোন, এর ভিতরে আমাদের মুড এলিভেটিং কিছু ব্যাপার আছে, যে হরমোনগুলোর বেড়ে যায় আর কি। যেমন ওটা শরীরে বাড়ে, এটা ব্রেনে বাড়ে, এবং তার জন্য দেখা যায় যে আমাদের ঘুম ভালো হয়, তারপরে আমাদের অ্যাংজাইটি, টেনশন এগুলো কমে আসে। আর একটা যেটা বলছিলাম যে হার্ট হেলথ, যে হার্টের অ্যাক্টিভিটি, তারপরে বিভিন্ন আর্টেরিয়াল সিস্টেমের যে কোলেস্ট্রলের যে সমস্যা থেকে আমাদের নিষ্ক্রিয় দেয় বা কমে নিয়ে আসে, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সিস্টেমের যেহেতু কার্যকারিতা ভালো থাকার জন্য ওভারঅল মিলে আমাদের ওয়েলবিংটা, ভালো লাগাটা আর কি। সুগার লেভেল নিয়ন্ত্রণের ব্যাপারে তো মানুষের অনেক ধরনের টেনশন থাকে, কিন্তু রোজা কি আসলে এটি বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? বিজ্ঞান কি বলে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জানি যে আমাদের খাবার উপাদানের ভিতরে ইম্পর্টেন্ট হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এছাড়া আরও কয়েকটা উপাদান আছে। তো আমরা কার্বোহাইড্রেট বেশি কনজামশন করি, যেমন রাইস বা রুটি জাতীয় জিনিসগুলো। তো এখানে দেখা গেছে কি যে এইগুলোতেই আমাদের গ্লুকোজ বাড়ায় দেয়। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যখন রোজায় থাকি, রোজাতে আমাদের খাবার নিয়ন্ত্রণ করা হয়। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আমরা যদি আমার ইনটেকটা নিয়ন্ত্রণ করি তাহলে কী হবে, গ্লুকোজ বা সুগারটা কমে গেল। তারপরে দেখা যাচ্ছে আমরা যখন অন্যান্য সময় যদি আমরা সুগার বেশি ব্যবহার করি, হাইপারগ্লাইসেমিয়া হয়, এবং সেগুলো দেখা যায় কি জমে যায়। কোথায় জমে? মাসলে জমে গ্লাইকোজেন হিসেবে, লিভারে জমে গ্লাইকোজেন হিসেবে। এই জিনিসগুলো যখন যদি আমরা কন্ট্রোলের একটা লেভেলে না আসে, এক পর্যায়ে দেখা যায় রোগীর ডায়াবেটিস, পার্টিকুলার টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে। তার একটা হলো যে আমরা যদি খাচ্ছি না, আর রোজার জন্য যে আমরা যখন কনজামশন নেওয়ার জন্য যে রিমেনিং যে জিনিসগুলো আমরা কি দেখলাম সেগুলো স্টপ হচ্ছে। তো এইভাবে দেখা যায় একটা সময় যখন গ্লুকোজ স্টপ হয়ে যায় তখন ফ্যাটে হাত দেয়, তখন ফ্যাট বার্ন শুরু হয়ে যায়, দেখা যায় সব কিছু মিলে ওজনটা কমে আসতেছে, বা সুগারটা বা অন্যান্য এই ক্ষেত্রে দেখা যায় নিয়ন্ত্রণে আসতেছে। স্যার, দীর্ঘমেয়াদী রোগ উপশমে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটির ভূমিকা কেমন, বা আপনি কোন রোগগুলোকে সামনে আনবেন? দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে
যেটা একটা তো স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার যে ব্যাপারটা, সেটার একটা আউটলাইন আমরা পাই যদি আমরা খাবার নিয়ন্ত্রণ করি, যেটা শিখতেছি আমরা 1 মাসের একটা অভ্যাসের উপরে দেখা যায় পরবর্তী এটা কন্টিনিউ করা আমাদের সুবিধা হয়। যেমন একটা স্বাস্থ্যকর খাবারের যে একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমাদের কিছু হ্যাবিট আছে, যেমন স্মোকিং একটা হ্যাবিট। একজন মানুষ যখন রোজার ভিতরে থাকে তার এই ব্যাপারটা কমে আসে। কেউ পান খায়, পানের সাথে জর্দা খায়, এগুলোকে ক্ষতিকর জিনিস। দেখা যায় যে এগুলোর কনজামশনটা কমে আসে। আর এছাড়া দেখা যায় রোগের যখন মানুষ রোজায় থাকে, তার শরীরের বিভিন্ন রকম অ্যালার্জির এগেনস্টে, তারপরে অ্যাজমার এগেনস্টে বিভিন্ন রকম তার দেখা যায় যে প্রোটেক্টিভ অনেক কিছু আছে, যেটাতে সে একটা মানে ভালো থাকে আর কি। সেইভাবে বলা যেতে পারে। যেমন তাহলে আমাদের বললাম যে তাহলে দেখা যাচ্ছে কোরিন ডিজিজের ক্ষেত্রে যেমন হার্টের ডিজিজগুলো, তারপরে গাটের যে জিনিসগুলো আছে, যেমন অ্যাসিডির একটাভাবে চিন্তা করি, যখন মানুষ না খেয়ে থাকে কী হবে, স্বাভাবিকভাবে অ্যাসিড আসবে না। অ্যাসিড না আসলে অ্যাসিড রিলেটেড যে পেপটিক আলসার যে সমস্যাগুলো আছে বা গাটের যে বিভিন্ন সেগুলো কিন্তু কমে যাবে। সেটাই হয় এখানে আলটিমেটলি। কোলেস্টেরল নিয়ন্ত্রণে এর প্রভাব আসলে কত গুরুত্বপূর্ণ? আমরা জানি কোলেস্ট্রল কয়েক ধরনের, সাধারণত একটা লো ডেন্সিটি কোলেস্ট্রল, হাই ডেন্সিটি কোলেস্ট্রল, একটা ট্রাইগ্লিসারাইড কমনলি যেটা পাই। তো অবজারভেশন দেখা গেছে কি, যখন আমরা ফাস্টিংয়ে থাকি, বিভিন্ন নিয়ন্ত্রণ মেনে চলে, দেখা যায় যে ভালো কোলেস্ট্রলটা বেড়ে যায়, খারাপ কোলেস্ট্রল যেটা এলডিএলটা এটা কমে আসে এবং ট্রাইগ্লিসারাইডটাও কমে আসে। তো এইগুলোর মাধ্যমে কী হয়, দেখা যায় যে আমাদের বিভিন্ন রোগের সাথে যে ভালো সম্পর্ক বলা যেতে পারে। দেখা যায় যে এইগুলো একটা যে না কনজামশনের জন্য আর একটা না খাওয়ার জন্য কনজামশন হয়ে যে ফ্যাট বার্ন বা কোলেস্ট্রল বার্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোলেস্ট্রল কমে যায় আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরি। থ্যাংক ইউ। স্যার, আপনার কাছে জানতে চাই যে রোজা, এই যে মাসব্যাপী যে রোজা 1 মাস ধরে আমরা রাখি, এটি শরীর এবং মনের মধ্যে যে একটি ভারসাম্য তৈরি করার ক্ষেত্রে এটির ভূমিকা কেমন? কারণ আপনি জানেন যে প্রত্যেকটা মানুষই নানা ধরনের সমস্যায় জর্জরিত থাকে, তার কোনো রোগ না থাকলেও কিন্তু এই ভারসাম্যটা নষ্ট হয় অনেক ক্ষেত্রে। সেটির কোনো ভূমিকা আছে কিনা? আসলে আমরা সাধারণভাবে যেটা জানি যে আমাদের সংযম যে জিনিসটা শেখায় রোজা, এখন আমরা সেইভাবে সংযমটা যদি আমরা শিখে যাই, যে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার সব কিছুর, খাবার যেমন অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আছে, আমার দিন যাপনের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আছে। যেমন সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল যে ডায়াবেটিস চিন্তা করি, তখন ডায়াবেটিস কন্ট্রোল করে কী করি, আমরা ডায়েট কন্ট্রোল করি, তারপরে কী আমরা ডিসিপ্লিন এক্সারসাইজ করি আর ড্রাগস মেনে চলি। তার মানে একটা ডিসিপ্লিন, এইভাবে রোজার ক্ষেত্রে এই ধরনের একটা ডিসিপ্লিন যখন মেনে চলি আমরা, শরীরটা আমাদের ভালো থাকে, পাশাপাশি আমরা সংযমকেও কিন্তু এক অর্থে জিহাদের মতো গুরুত্ব দেওয়া হয়েছে, বিরত থাকা, মনের বিরুদ্ধে যে আসলে জিহাদ। জি জি দ্যাটস রাইট। মানে সেটি আসলে তাহলে ভারসাম্য কিভাবে রক্ষা করে শরীর বা মনের ক্ষেত্রে? একটা ভারসাম্যের ক্ষেত্রে একটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, যেমন ওই যে আমরা কি দেখতেছি, যখন একটা জিনিস বেশি হয়ে যাচ্ছে তখন আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। কার্বোহাইড্রেটের জন্য ডায়াবেটিসের সমস্যা, কোলেস্ট্রলের জন্য ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, এই জাতীয় জিনিসগুলো। যখন আমরা এটাকে কন্ট্রোলের ভিতরে ব্যালেন্স ভিতরে চলবো, তাহলে দেখা যাবে কি আমাদের রোগগুলো হবে না, আমাদের সুস্থতা থাকবে। আর পাশাপাশি আমরা যখন স্বাভাবিকভাবে যখন আমাদের ডিজিজ না থাকে, আমাদের মনের ভিতরে বিভিন্ন আনডিউ টেনশন, চাপ যদি কমে আসে, তাহলে কি হবে, আমাদের বেঁচে থাকাটা কমফোর্টেবল হবে। সেটা একটা আমাদের সমতা নিয়ে আসবে আমার ধারণা। কিন্তু রোজা যিনি রাখলেন না, তিনি তো এই কোনো সুবিধা আসলে পাচ্ছেন না। ঠিক বলছেন। আসলে হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম মানার ভিতরে আমাদের কল্যাণ এবং মঙ্গল, আমাদের ভালো হয়। আমরা সাধ্যমতো চেষ্টা করবো যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে। স্যার, এখন পৃথিবীতে আপনি যেমন বললেন যে একজন নোবেল পেয়েছেন, বা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে যেসব চিকিৎসকরা কাজ করেন, অটোফেজি বা এই শব্দটির বেশি ব্র্যান্ডিং তাদের মাধ্যমে হয়েছে। এই অটোফেজির আলোচনা অনেক বেশি হচ্ছে, যেটি মূলত আসলে রোজার যে আমরা যেভাবে আসলে মানে খাবারবিহীন থাকা বা বিরতি থাকার যে ব্যাপার, সেটি তো আসলে অটোফেজি, সেটি তো আসলে হ্যাঁ দ্যাটস রাইট। আচ্ছা, মানে অটোফেজিটা মানে যে সন্ধ্যাবেলায় যে একটা পর্যায়ে এসে অটোফেজি রেঞ্জে লেভেলে যায় আমাদের, যখন আমরা ফাস্টিং শুরু করে দিই প্রতিদিন কয়েক ঘন্টা করে, লম্বা সময় না, প্রতিদিন এভাবে একটা মাস, যখন যাত্রা শুরু হয় একটা পর্যায়ে এসে অটোফেজি কাজ করা শুরু করে। এবং ফাস্টিং না হলে কিন্তু অটোফেজিটা আসে না। হ্যাঁ, অটোফেজি অনেকটা আমাদের রোজার মানে সব ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটাই অটোফেজির একটা ব্যাপার। এবং রোজা তো শুধুমাত্র খাবার থেকে বিরতি না, আরো অনেক কিছু থেকে বিরতি। স্যার, আমি একটু আপনার ইন্টারনাল মেডিসিন বিভাগ সম্পর্কে জানতে চাই, যেহেতু এটি একটি কর্পোরেট হাসপাতাল, আপনি একেবারে শুরু থেকে এখানে কাজ করছেন। এই বিভাগটাকে কতটুকু সক্ষম মনে হয় সব ধরনের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমরা এখানে যারা আছি শুরু থেকেই আছি, আমাদের যারা আমরা মেডিসিনে আছি, আমরা বিভিন্ন জায়গায় থেকে আমরা এখানে আসছি। তো আমাদের এখানে পাশাপাশি যে সাপোর্ট সার্ভিস, যেটা একটা তো আমরা আসি সার্ভিস দিয়ে যাচ্ছি, রোগীর ইনভেস্টিগেশন সাইড, ডায়াগনস্টিক সাইড,
এখানে প্যাথোলজি বলেন, রেডিওলজি বলেন, সব দিক থেকে আমরা খুব ওয়েল ইকুইপ। আর পাশাপাশি আমাদের যে সাপোর্ট অন্যান্য ডিপার্টমেন্টগুলো আমাদের সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে, যেমন আমাদের ইন্টারনাল মেডিসিনের পাশাপাশি রেসপিরেটরি মেডিসিন বলেন, কার্ডিওলজি বলেন, এবং কার্ডিওলজির হোল রেঞ্জ ওয়ার্ক এখানে আপনি ক্যাথেটারাইজেশন থেকে নিয়ে কার্ডিয়াক বাইপাস পর্যন্ত এখানে হচ্ছে। পাশাপাশি অন্যান্য ডিজিজগুলো এখানে বিশেষ করে আপনি রিমাটোলজি বলেন, নার্ভাস সিস্টেম বলে, আমাদের নিউরো মেডিসিন আছে, নিউরো সার্জন আছে। তার মানে ওভারঅল আমাদের একই একটা ছাদের নিচে দেখা যাচ্ছে যে ওভারঅল মেডিসিন এবং ইনক্লুডিং ইন্টারনাল মেডিসিন ওভারঅল সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি এখানে। আপনাদের শুধু ইন্টারনাল মেডিসিনের জনবল কেমন, বা ইন্টারনাল মেডিসিন পিওরলি আসলে কারা আসলে আপনাদেরকে দেখাতে আসবে? আচ্ছা আচ্ছা, এখন আসলে আমরা জানি যে মেডিসিনটা সাধারণত আসলে আমি বলি যে A to Z, অত 1 in 3, 1 in 5, 1 in 10 হোয়াটএভার যেটা বলেন না কেন। কারণ প্রথম আমরা যে সুপার স্পেশালিটি যে জিনিসগুলো আসছে, যে রেসপিরেটরি, নেফ্রো, কার্ডিয়াক, নিউরো, আসলে একটা সময় যেগুলো ছিল না, সবই ইন্টারনাল মেডিসিন আন্ডারে ছিল। ইন্টারনাল মেডিসিন ডাক্তাররা সমস্ত কিছুগুলোই একটা লেভেল পর্যন্ত আমাদের চিকিৎসা করি, এবং বলা আছে একটা কিডনি কখন আমি রেফার করব, একটা কার্ডিয়াক কখন রেফার করবো। সব রুগী তো সুপার স্পেশালাইজ বা স্পেশালাইজ রেফারেল লাগে না। তো আমরা আমাদের যতটুকু রেঞ্জ আছে, যে যতটুকু পর্যন্ত আমাদের সে ধরনের একটা সার্ভিস আমরা দিয়ে আসছি রুগীর কমফোর্টের জন্য। এক রুগী যে প্রেশারের সাথে ধরেন ডায়াবেটিস আছে, তার প্রেশার আছে, প্রতিটা জিনিসের জন্যই আমরা যদি তাকে বিভিন্ন জায়গায় স্পেশালিস্টে পাঠাতে চাই, তার রুগী কী হবে, রুগীর একটু ডিসকমফোর্ট পড়ে যাবে না। যে একটা কিছু কিছু ক্ষেত্রে আপনার সব রোগীর জন্য তো রেফারেল লাগে না। তবে আলহামদুলিল্লাহ ফরচুনেটলি আমাদের সব ধরনের ডিপার্টমেন্ট আমাদের আছে, যখন যেটা আমাদের লাগে সেভাবে আমরা রোগীকে অন্য কোনো হাসপাতাল বা অন্য কোথাও যাওয়া লাগছে না, গ্রসলি যাওয়া লাগে না। গ্রসলি যাওয়া লাগে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুনছিলাম যে রোজার উপকারিতা বলে শেষ করা যাবে না। অনেক ধরনের, বলা যায় যে যত ধরনের রোগ আছে সব রোগীদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে রোজা উপকার বয়ে আনে। তবে যারা রোজা রাখতে পারবেন না বা যাদের বিশেষ কোনো সমস্যা আছে, তারা এই রমজানের শুরুতেই বা রমজানের শুরু হওয়ার পর আপনারা চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। তারাই আসলে বলে দেবে যে আসলে কারা রোজা রাখতে পারবেন না, এবং তাদের ব্যাপারে তো ইসলামের বিধান রয়েছে, সেটি আপনারা মেনে চলবেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।